হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। বন্ধুরা, প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার একটা নতুন এবং অসাধারণ কিন্তু একটা আপডেট উঠে এসছে। কারণ কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে এবং শুনানির সম্ভাব্য তারিখ কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর প্রথম পার্টে আমরা আপডেট সম্পর্কে এবং সেকেন্ড পার্টে সম্ভাব্য তারিখ নিয়ে, মানে এই ধরনের বিচারপতি চেঞ্জ হলে হাইকোর্টের কি রুলস আছে সেই রুলস ধরে ধরে কিন্তু আমরা বিশ্লেষণ করব ডিটেলসে, এবং তারপরে আমরা কিন্তু একটা সম্ভাব্য ডেট আমরা অ্যানালাইসিস করব। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো, আমরা এখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি যে শুনানি নির্ধারিত তারিখ এবং পরিবর্তন। দেখো, মামলার শুনানি হওয়ার কথা ছিল সোমবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দেবের ডিভিশন বেঞ্চে, কিন্তু বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে কিন্তু অব্যাহতি নেন, অর্থাৎ মামলা থেকে তিনি কিন্তু সরে দাঁড়ান। এর ফলে কি হয়, নতুন বেঞ্চ গঠন করার কিন্তু প্রয়োজন হয়। বিচারপতি সেন সরে দাঁড়ানোর পরে মামলাটি আর আগের বেঞ্চে কিন্তু বিচারাধীন থাকেনি, অর্থাৎ তিনি যেহেতু বলেছেন যে আমি এই কেস লড়বো না, ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। তো মামলাটি রুলস অনুযায়ী মামলাটি চলে যায় কার কাছে না, প্রধান বিচারপতি টি.এস. শিবগামনের কাছে কিন্তু পাঠানো হয়। এবং যেটা অসাধারণ, যেটা আমরা আপডেট বা নতুন আপডেট বলছিলাম, দেখো প্রধান বিচারপতি মামলাটি কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং সহ বিচারপতির নতুন ডিভিশন বেঞ্চের কাছে কিন্তু হস্তান্তর করেন। এবং এই যে প্রসেস, এটা প্রসেস হতে কিন্তু মাত্র 7 ঘন্টা টাইম লেগেছে। তো এইটা থেকে বুঝতে পারি কিন্তু এই মামলাটাকে প্রধান বিচারপতি কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। কারণ রুলস অনুযায়ী নেক্সট দিন বা পরের দিন কিন্তু সাধারণত নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয় যদি কোনো বিচারপতি আগের মামলা থেকে ছেড়ে যায় সাধারণত, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের মামলাটি, মানে আমরা জানতে পেরেছি যে বিচারপতি সরে যাচ্ছেন, জানতে পেরেছি 2টো থেকে 2:30টার মধ্যে, আর নতুন ডিভিশন বেঞ্চ কিন্তু গঠন করা হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে, মানে একদম হাতে গোনা 7 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে। সেটা কিন্তু যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর ইনফরমেশন কিন্তু ভিডিওর মধ্যে আছে। এবং ভিডিওটি আমরা পরবর্তী অংশে যাওয়ার আগে একেবারে লাস্ট টাইম রিমাইন্ডার কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যারা বারবার আমাদেরকে মেসেজ করছিলে যে স্যার কোর্সের লাস্ট ডেট কবে, বা কোর্স আপনাদের নতুন কোর্স চলছে কিনা। একদম লাস্ট ডেট কিন্তু আজকেই আছে, অর্থাৎ 8ই এপ্রিল, ঠিক রাত 11:30 পর্যন্ত কিন্তু আমাদের কোর্সের অ্যাডমিশন ওপেন আছে। 2টো ব্যাচের জন্য প্রাইমারি টেটের, একটা হলো প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্স, যার মধ্যে প্রাইমারি টেটের 100% সিলেবাস ডিটেলসে কভার করা আছে। এবং এই কোর্স করে গত বছর এবং তার আগের বছর অ্যারাউন্ড, মানে যদি 2022 বলো 3400, এবং 2023-এর রেজাল্ট বার হয়নি, কিন্তু স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম অ্যারাউন্ড 850 স্টুডেন্ট কিন্তু পাস করবে এই কোর্সের কন্টেন্ট ফলো করে, তারা কিন্তু সেটা সম্ভব করেছে। এবং প্রাইমারি গাইডেন্স কোর্স যারা 2022-23-এর টেট আছে তারা কিন্তু এই কোর্সে যুক্ত হতে পারো। প্রত্যেকটাতে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট চলছে এবং অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু টুডে। এরপরে কিন্তু অ্যাডমিশন আর চলবে না, পরবর্তী ব্যাচের জন্য কিন্তু ওয়েট করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের এই কোর্সের মধ্যে যুক্ত হয়ে যেতে পারো। যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু বিষয়টিকে মাথায় রেখো। এবার দেখো কি হয়েছে মামলার পটভূমিতে। তোমরা সকলেই জানো যে 2023 সালে মে মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগকে বাতিল করে দেন এবং সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে কি হয়েছে সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, যে মামলাটি এখনো কিন্তু তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে থাকলেও পরবর্তী শুনানির নির্দিষ্ট তারিখ কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। যখন তারিখ ঘোষণা করা হবে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করা হবে। এটা হলো আপডেট, এবং এই আপডেটের ভিত্তিতে শুনানির তারিখ কি হতে পারে তার একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ বা পূর্বাভাস কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, সেই পূর্বাভাসের মধ্যে যেটা লেখা আছে বা সম্ভাব্য তারিখের মধ্যে যেটা লেখা আছে সেটা হলো, 1 নম্বর পয়েন্ট আমরা কি বলবো না, হাইকোর্টে যখন মামলার স্থানান্তর প্রক্রিয়া হয় তো সেই প্রক্রিয়াটার কি, মানে কি প্রসেসে হয় এবং কতটা সময় লাগে, যদি রুলস আমরা নর্মালি ধরি বা এতদিন পর্যন্ত কি হয়ে আসছে যদি আমরা দেখি, তাহলে সেটা কিভাবে হতে পারে। দেখো, যখন কোনো বিচারপতি নিজেকে মামলা থেকে অব্যাহতি দেন, এই ক্ষেত্রে আমরা দেখেছি বিচারপতি সেন অব্যাহতি দিয়েছেন, তখন নিয়ম অনুসারে মামলাটি কিন্তু চিফ জাস্টিসের কাছে রেফার করা হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু চিফ জাস্টিসের কাছে রেফার করা হয়েছে, যে মামলাটি এখন চিফ জাস্টিসের কাছে আমরা রেফার করলাম। এবার কি হয় দেখো, চিফ জাস্টিস মামলাটি নতুন কোনো বেঞ্চে পরবর্তী কার্য দিবসে বা তার পরের দিনে কিন্তু পাঠায়। বুঝতে পারছো, চিফ জাস্টিস যেটা প্রধান বিচারপতি আছেন, তো সেটা নতুন সে ডিভিশন বেঞ্চ গঠন করবে, তো সেই চিফ জাস্টিস পরবর্তী কোনো নতুন যে বেঞ্চ সেই মামলাটাকে পাঠাবে, তো সেই পাঠানোর সময়সীমা হলো নেক্সট, মানে পরবর্তী কার্য দিবস বা তার পরের দিন। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি 7 ঘন্টার মধ্যে কিন্তু তিনি নতুন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এবার শুধু আমার শুনানির তারিখের অপেক্ষায় কিন্তু আছে মামলাটি। এবং বিচারপতি সৌমেন সেন সোমবারে সরে দাঁড়িয়েছে, আমরা জানি সোমবার অ্যারাউন্ড 2 to 2:30 PM, অর্থাৎ 2টো থেকে 2:30টার মধ্যে সরে দাঁড়িয়েছেন। এবং সেই দিনেই প্রধান বিচারপতি কিন্তু মামলাটি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পাঠিয়েছেন। এবং এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এর অর্থই হলো মামলাটি ইতিমধ্যেই কিন্তু নতুন বেঞ্চে নথিভুক্ত হয়েছে। এবার
নির্ধারণ হবে শুধু শুনানির তারিখ। তাহলে বুঝতে পারছো প্রধান বিচারপতি এই মামলাটাকে অর্থাৎ চিফ জাস্টিস এই মামলাটাকে কিন্তু যথেষ্টই গুরুত্ব সহকারে দেখছে। গুরুত্ব সহকারে না দেখলে উনি সেম ডে উইদিন 7 আওয়ার্স 7 ঘন্টার মধ্যে কিন্তু বিচারটি রেফার মানে নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে তার কাছে পাঠাতো না। ওকে, তো সেটা কিন্তু একটা মানে খুবই বড় একটা মানে পদক্ষেপ বলতে পারো। এবার এই যে ডিভিশন বেঞ্চ হলো, মামলাগুলি কিভাবে নির্ধারণ হয়, ডিভিশন বেঞ্চের মামলাগুলি কিভাবে নির্ধারিত হয়, কোর্টের কি রুলস আছে সেটা দেখো। ডিভিশন বেঞ্চে শুনানির জন্য সাধারণত কি করতে হয়, একটা কজ লিস্ট বা কেস লিস্ট কিন্তু তৈরি করে মানে হাইকোর্ট বা যে কোনো কোর্টের, যে আমাদের আগামী 3 দিনে এই কেসগুলো উঠতে চলেছে, সেই কজ লিস্ট বা কেস লিস্ট তৈরি হয় আগামী 1 থেকে 3 কার্য দিবসের মধ্যে, ঠিক আছে। এবং যদি মামলাটি গুরুত্বপূর্ণ হয় এবং জরুরি হয়, যেমন এই মামলাটা, তাহলে 7 দিনের মধ্যেই কিন্তু শুনানি হবার প্রবল সম্ভাবনা থাকে। এটা কিন্তু যে আমরা জোর করে প্রেডিকশন করছি এরকম নয়, কি হবে না হবে সেটা তো আমরা সময় এলেই জানতে পারবো, বাট কি রুলস আছে সেটাই কিন্তু আমরা এখানে বলার মূল বিষয়। যে যখন ডিভিশন বেঞ্চের জন্য শুনানি হয় তখন যে তাদের কেস লিস্ট বা কজ লিস্ট তৈরি হয় আগামী 1 থেকে 3টি কার্য দিবসের মধ্যে কিন্তু তৈরি করা হয় একটা মানে ডিভিশন বেঞ্চ গঠন হওয়ার পর একটা পার্টিকুলার কেসের জন্য। আর এই মামলাটি যেহেতু গুরুত্বপূর্ণ, তার জন্য মনে করা হচ্ছে 7 দিনের মধ্যে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে। এটা আমরা সম্ভাবনার কথা বললাম, এটা আমি বললাম না যে শিওরিটি আছে, ঠিক আছে। এখন আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে যে কোনো কিছু পসিবল হতে পারে, হয়তো কেস না উঠতে পারে, সব রকম কিন্তু পসিবিলিটি আছে, বাট যেটা রুলস সেই রুলসটা কিন্তু আমি এখানে তোমাদের সাথে বললাম। এবং এই তত্ত্বের ভিত্তিতে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আগামী শুক্রবার 11ই এপ্রিল থেকে 15ই এপ্রিলের মধ্যে কিন্তু শুনানি হবার সম্ভাবনা আছে বা শুনানি হতে পারে, বা রুলস অনুযায়ী যদি কোর্ট এগোয় তাহলে কিন্তু এটাই হবে। এবার যদি রাজ্য সরকারের প্রভাব থাকে এর উপরে, রাজ্য সরকারের প্রভাব তো এখন আমাদের মানে মাননীয় সিএম তো এখন সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাকেও সমালোচনা করছে, তো সবকিছু কিন্তু পসিবল, মানে সবকিছুই কিন্তু এখানে হতে পারে, বাট যেটা রুলস কি বলছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এবং আরেকটা বিষয় আছে যেটা সুপ্রিম কোর্টের কিন্তু একটা প্রভাব কিন্তু এই কেসের উপরে থাকতে পারে। কারণ কি না, এই যে মামলাটা আমি বললাম 32,000 চাকরি যাবে কি যাবে না তার মামলা, একটা কিন্তু সেপারেট মামলা সুপ্রিম কোর্টে আছে, যেখানে 42,000 প্যানেল সংক্রান্ত মামলা, অর্থাৎ সেই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল এবং সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু স্টে অর্ডার দিয়েছে। এবং সেই স্টে অর্ডার দেওয়ার ফলে যে 42,000 প্যানেল প্রকাশ করার কথা ছিল সেটা কিন্তু এখন স্থগিত আছে। তার জন্য কি হতে পারে দেখো, তাই হাইকোর্ট তার শুনানির সময় সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিনও বিবেচনা করতে পারে, যাতে রায়ের মধ্যে কোনো রকম মানে কন্ট্রাডিক্টরি বিষয় না থাকে, যে সংঘর্ষ না থাকে, অর্থাৎ একটা রায় আর একটা রায়ের এগেনস্টে না যায়। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যে সুপ্রিম কোর্ট সংক্রান্ত যে প্রভাবটা আছে সেটাও কিন্তু এখানে পড়তে পারে। ওকে, তো সম্ভাব্য তারিখ যদি আমরা বলি, তাহলে এখানে আমরা দুটোই সম্ভাবনা দেখতে পাচ্ছি। 1 নম্বর হলো 11ই এপ্রিল শুক্রবার, তার যুক্তি কি না, সপ্তাহের শেষ কার্য দিবস এবং নতুন বেঞ্চ গঠন হবার কিন্তু 4 দিন পর হচ্ছে এটা, কারণ নতুন বেঞ্চ গঠন হয়েছে সোমবারই গঠন হয়েছে এবং তার 4 দিনের মধ্যেই কিন্তু একটা মানে একটা সম্ভাবনা থাকছে, সেটা আমরা ওয়েবসাইট আমরা লক্ষ্য করব, বা আমরা যে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে যে কেস লিস্ট বা কজ লিস্ট আছে সেটা আমরা পরপর ফলো রাখবো, যখনই দেখবো যেটা লিস্টেড হয়েছে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং 14 থেকে 15ই এপ্রিল একটা সম্ভাবনা আছে, যেটা সোমবার মঙ্গলবার বলা হচ্ছে, কারণ শুনানির জন্য এটা একটা আদর্শ সময়, কারণ তখন পর্যন্ত কিন্তু কজ লিস্ট প্রস্তুত হয়ে যাবে এবং একটা কিন্তু 7 ডেজের গ্যাপ কিন্তু পাচ্ছে। কজ লিস্ট আমাদের 7 তারিখে আমাদের এটা নতুন ডিভিশন বেঞ্চ গঠন হয়েছে, এবং যদি 14-15 তারিখ ধরি আমরা, মোটামুটি একটা 7 দিনের বা 8 দিনের একটা কিন্তু গ্যাপ থাকছে, যেটা একটা এনাফ গ্যাপ। ওকে, নতুন কজ লিস্ট প্রস্তুত হয়ে যাওয়ার পরে সেটা শুনানির জন্য ধার্য হওয়ার জন্য কিন্তু এনাফ সেই গ্যাপটা। তো এই ছিল একটা আপডেট এবং একটা অ্যানালাইসিস, যেটার মাধ্যমে আমরা বুঝলাম যে মানে নতুন যে আপডেটটা সেটা তো আমি প্রথমেই বলে দিলাম, যে প্রধান বিচারপতি মামলাটি একটা ডিভিশন বেঞ্চ গঠন করেছে, এবং সেটাই কার ডিভিশন বেঞ্চ না, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং তার সহ যে বিচারপতি আছে তাদেরকে নিয়ে কিন্তু একটা ডিভিশন বেঞ্চ গঠন করে তাদের কাছে কিন্তু কেসটা হস্তান্তর করে দিয়েছেন। এবং তার ফলে সম্ভাব্য তারিখ কি হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা আছে তার কিন্তু একটা ডিটেলস অ্যানালাইসিস আমি এখানে করলাম, যেখানে আমরা বললাম যে কলকাতা হাইকোর্ট বা যে কোনো হাইকোর্টের যে প্রক্রিয়া, যে মামলা স্থানান্তর প্রক্রিয়া কি, তার জন্য কতটা সময় লাগে, এটা কিন্তু পুরো মানে একদম কোর্ট অফ রেকর্ডে আছে যে এই বিষয়গুলো আছে। পূর্ববর্তী বিভিন্ন কেসের জন্য কিন্তু এইভাবেই আমরা দেখেছি যে এরকম প্রসেসেই হয়েছে, ঠিক আছে। এবং তার ফলে যে ডিভিশন বেঞ্চের মামলাগুলো কিভাবে নির্ধারণ হয়, প্রত্যেকটাই তথ্য কিন্তু আমি একদম অফিসিয়ালি, যেটা কোর্ট অফ রেকর্ড পূর্ববর্তী কেসের ক্ষেত্রে হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে দিলাম বা দেওয়ার চেষ্টা করলাম। এখন এটা সঙ্গে বাস্তবের কতটা মিল হবে সেটা কিন্তু আমাদের সময়ের অপেক্ষা, কারণ
যদি সবকিছু রুলস অনুযায়ী হয় এটাই হওয়া উচিত। এবার এর জন্য কোনো যদি রাজনৈতিক প্রভাব থাকে তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? তো এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ করবো তার আগে একটা ছোট্ট কথা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং যারা টেট ক্যান্ডিডেট আছো, যারা ভাবছো আমরা প্রিপারেশন কবে শুরু করবো, কিভাবে শুরু করবো, কবে কেস মিটবে, কেসগুলো আস্তে আস্তে মিটে যাবে, বাট তোমাদের প্রিপারেশনের টাইমটা কিন্তু পার হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।